টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে ইন্টারভিউ ছাড়াই কিভাবে গ্রিন কার্ড পাওয়া যায়। এটা কি স্বপ্ন না বাস্তবতা? এই বিষয়টি আজকে আমাদের আলোচনার মূল বিষয়। এর বাইরেও যদি হাতে সময় থাকে তাহলে নাগরিকদের যে স্বপ্ন, সিটিজেনশিপের যে স্বপ্ন, সেটাও দীর্ঘ অপেক্ষার যে ঘেরাটোপে বন্দী হয়ে রয়েছে, সেটি নিয়ে আমরা কথা বলবো। এবং সেটাতেও কিভাবে আমরা একদম ইন্টারভিউ ছাড়াই কিভাবে সিটিজেনশিপ পাওয়া যেতে পারে, কারা পেতে পারেন, সে বিষয়টি আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও ইমিগ্রেশনের বিষয়ে তো আপনাদের নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828। এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি ইরশাদ সামি। অ্যাটর্নি ইরশাদ সামি, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিশ্চয়ই ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনিও আশা করি ভালো আছেন। এবং আমি জানি যে তারপরেও সারাদিনের আপনার কর্মক্লান্তি, ব্যস্ততা সব কিছু উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, অনেকেই এই বিষয়টি জানতে চান যে আমরা তো ইন্টারভিউ দিয়েছি বা এটা করেছি, বা ইন্টারভিউ দিতে চাই না, না দিয়েই কীভাবে আমরা গ্রিন কার্ড পেতে পারি। বৈধ উপায়ে এসেছি, এখন সময় চলে এসেছে গ্রিন কার্ড পাওয়ার, তো আমরা কিভাবে পাবো যদি সেটা ইন্টারভিউ ছাড়া হয়? এই বিষয়টি আজকে আপনার কাছ থেকে জানতে চাইব, যে যুক্তরাষ্ট্রের এই ইন্টারভিউ ছাড়াই গ্রিন কার্ড অনুমোদনের প্রবণতা এখন কেমন, এটা বাড়ছে কিনা, বা এর পেছনে কারণ কি আছে, এবং কোন কোন ক্যাটাগরির আবেদনকারীরা সাধারণত ইন্টারভিউ ওয়েভার বা ইন্টারভিউ ছাড়াই গ্রিন কার্ড পাওয়ার দাবিদার বা অধিকার রাখে? ধন্যবাদ রানা ভাই। আমরা ইদানিং কালে দেখছি কিছু কিছু জায়গায় যে ইন্টারভিউ ওয়েভ করে তারা গ্রিন কার্ড পাঠিয়ে দিচ্ছে। তো যেই কেসগুলোতে আমরা দেখেছি সেগুলো আমরা যখন পর্যবেক্ষণ করি তখন দেখেছি যে যেই কেসগুলো আপনি ডকুমেন্ট ভেরি ভেরি থরলি প্রিপেয়ার করে অর্গানাইজড ওয়েতে দিয়েছেন, সেই কেসগুলোতে ইন্টারভিউ ছাড়া তারা যখন সবকিছু পেয়ে যায় এবং দে আর স্যাটিসফাইড উইথ ইট, that you guys are like, if যদি হাজব্যান্ড ওয়াইফ হয়, যে আপনারা একই জায়গায় আসছেন, আপনাদের ডকুমেন্টগুলো সব একই আছে, আপনাদের বিভিন্ন ধরনের ছবি দিয়ে বিভিন্ন অকেশনের এবং সবকিছু, ব্যাংক স্টেটমেন্ট, ট্যাক্স রিটার্ন, ইউ হ্যাভ আ চাইল্ড টুগেদার, অল দিস, এরকম যদি আপনি সুন্দর করে আপনার সাপোর্টিং এভিডেন্সগুলোর সাথে দিয়ে করেন, তাহলে তারা আপনার অ্যাপ্লিকেশনটা খুব তাড়াতাড়ি প্রসেস করে এবং আপনাকে ইন্টারভিউ ওয়েভ করে আপনাকে গ্রিন কার্ড পাঠিয়ে দিচ্ছে। তবে সেক্ষেত্রে যদি কোনো সংখ্যা নেই, যদি আমরা মনে করুন যে আমরা যতজন আছি বা যারা আবেদন করার যোগ্য, সবাই যারা আবেদন করেছে, সবাই যদি খুব সুন্দর করে আপনি যেভাবে বলছেন ওইভাবে প্রোফাইল করে যদি জমা দেয়, তাহলে কি কারোরই আর ইন্টারভিউ লাগবে না? না, সেটা না। ওরা চুজ করে কাকে কাকে তারা করবে, এবং এটা হচ্ছে যে আপনাকে সব দিকে তারা ক্লিয়ার একটা যেমন আপনি একটা সিটিজেন স্পাউস, তার ওয়াইফ অথবা হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, উনি লিগ্যাল এন্ট্রি ওনার এখানে আছে, উনি স্ট্যাটাস মেনটেন করেছেন, অল দিস দে উইল লুক ইনটু ইট। ইফ এভরিথিং কোয়ালিফাইজ, দে লেট ইউ in without আপনার ওয়েভার ছাড়াই এখানে আপনাকে অ্যাডজাস্ট করার সুযোগ দেওয়া হয়। এবং আরেকটা জিনিস, আরেকটা ক্ষেত্রে আমরা দেখছি যে মা বাবা যারা বাচ্চারা ওভার 21 হয়ে গেছেন, প্যারেন্টসরা যদি অ্যাপ্লাই করে, তাহলে সেই প্যারেন্টস গুলোকে ওয়েভ করে, ইন্টারভিউ ওয়েভ করে গ্রিন কার্ড দেওয়া হচ্ছে এখনো।
তা আপনি 21 বছরের উপরের কথা বললেন, তারপরে অন্যান্য কথা বললেন। The children who were born in United States, হ্যাঁ। তারা তাদের প্যারেন্টসকে করছে আগে। আচ্ছা, আর তাহলে সেক্ষেত্রে ফ্যামিলি বেসড বা এমপ্লয়মেন্ট বেসড বা কর্মসংস্থান ভিত্তিক যে সমস্ত ভিসাগুলো আছে বা যারা আসেন, তাদের গ্রিন কার্ডের ক্ষেত্রে কি ইন্টারভিউ ওয়েবারের নিয়ম আছে? নিয়ম আমরা আগে ইভি ভিসাগুলোতে অনেক দেখেছি, আচ্ছা। EB2, EB1 এগুলোতে, কিন্তু রাইট নাও অনেক ক্ষেত্রে আমরা দেখছি তারা ইন্টারভিউ কল করছেন, বাট আগে এটা লাইক স্পেশালি ডিউরিং দ্য প্যান্ডামিক ইভি ভিসাগুলো গ্রান্ট হয়েছে উইদাউট ইন্টারভিউ কমপ্লিটলি, লট অফ ভিসাস ইস্যু হয়েছে। আপনার কাছে তাহলে জানতে চাইবে যে ব্যাকগ্রাউন্ড চেক বা নিরাপত্তা যাচাই যেটাই আমরা বলি না কেন, তো বায়োমেট্রিক্স কি ইন্টারভিউ ছাড়া অনুমোদনের ক্ষেত্রে খুব বড় ধরনের ভূমিকা রাখে? বায়োমেট্রিক্স তো আপনাকে দিতেই হবে, এভরি অ্যাপ্লিক্যান্ট দে হ্যাভ টু ডু বায়োমেট্রিক, এবং বায়োমেট্রিক অনেক আগে হয়, ইন্টারভিউ প্রসেসটা অনেক পরে আসে। সো বায়োমেট্রিক আপনার ক্লিয়ারেন্স অবশ্যই থাকতে হবে, নাহলে তো ইন্টারভিউ ওয়েভ হবে না। আর আপনার কোনো অবভিয়াসলি কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকলে সেগুলো ইন্টারভিউ কখনোই ওয়েভ হয় না। আপনি যদি এখানে ওভারস্টেয়ার হন তাহলেও আপনার ওয়েভ করা হয় না, আপনাকে যেতে হয়। এবং বেশিরভাগ আমরা দেখছি যে যেখানে দেখা যায় যে সাম কাইন্ড অফ ক্লু থেকে যায়, ফর এক্সাম্পল আপনি সেম ভাষাভাষী, সেম রিলিজিয়ন, সিমিলার এজ, এরকম যদি হয় এবং সাথে সাপোর্টিং সবগুলো এভিডেন্স যেগুলো তারা দেখছে খুঁজছে সেগুলো যদি আপনি সব সাবমিট করে দেন, দেন ইউ মাইট নট হ্যাভ ইন্টারভিউ। ওকে, স্পেশালি চিলড্রেন যেখানে থাকে সেই সব ক্ষেত্রে বিশেষ করে। তো এক্ষেত্রে আমরা দেখেছি যে একই পরিবারে হয়তো 2 জন বা 3 জন আবেদন করেছেন গ্রিন কার্ডের জন্য, তো দেখা গেল যে একজনের বা 2 জনের আবার গ্রিন কার্ডের আগে বায়োমেট্রিক হচ্ছে, আবার একজনের বলছে তোমার বায়োমেট্রিক লাগার প্রয়োজন নেই। এই ঠিক তাহলে কেন? এটা হচ্ছে রানা ভাই, অনেক সময় ইউজুয়ালি এখন যেটা করেছে যে এভরি ইয়ারে গ্রিন ইয়ে নিবে, আপনার ফিঙ্গারপ্রিন্ট নিবে, কিন্তু অনেক সময় দেখা যায় যে তারা তাদের সিস্টেমে যে ফিঙ্গারপ্রিন্টটা তারা নিয়েছে সেটা ক্লিয়ার আছে। অনেক সময় sometimes there is some kind of information missing, or sometimes তারা কোনো নেওয়ার সময় ঠিকভাবে হয়তো নেয় নেই আগের বার, সো বিভিন্ন ডিফারেন্ট রিজন হতে পারে। এবং এভরি ইয়ারে আমাদের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু অল্প অল্প করে চেঞ্জ হয় সবার, সো দে টেন্ড টু টেক এভরি ইয়ার নাও। আচ্ছা আচ্ছা, তার মানে এক্ষেত্রে আপনি যেটা বললেন যে এটা যেহেতু প্রথম যখন এসছিল সে সময় যখন সে বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিল তখন সেটাই ক্লিয়ারলি রয়ে গেছে, সে কারণে হয়তো অনেকের লাগে অনেকের লাগে না। অনেক সময় এটা করে, এবং অনেক গ্রিন কার্ড হোল্ডারদেরকেও বলবে যে ইউ ডোন্ট নিড টু কাম বিকজ উই হ্যাভ ইয়োর ফিঙ্গারপ্রিন্টিং ইজ ক্লিয়ার, সো অনেক সময় ডাকতে পারে। আচ্ছা, অনেকেই মনে করেন যে ইন্টারভিউ না হলে হয়তো ঝুঁকি থেকে যায়, এইটা আসলে এই ধারণাটা কতটা সত্যি? No, এটা ধারণাটা সত্য না, that's not true, because তারা আপনাকে ছানবিন না করে এমনি এমনি দিয়ে দেয় না, they saw whatever they need to see and then they issued the green card. কোন পরিস্থিতিতে, আপনার কাছে একটু জানতে চাইবো যে কোন পরিস্থিতিতে USCIS শেষ মুহূর্তে ইন্টারভিউ ডাকার সিদ্ধান্ত নিয়ে থাকে সাধারণত? রানান ভাই, এটা হচ্ছে যে অফিসার আপনার কেসটা ডিল করছে, সিমিলার থিং আমরা সমানভাবেই দিচ্ছি। হয়তো কোনো ক্লায়েন্টকে তারা কল করছে, কোনো ক্লায়েন্টকে তারা কল করছে না ইন্টারভিউর জন্য, ইটস আপ টু দ্য অফিসার কমপ্লিটলি। ইভেন ইউ হ্যাভ সাবমিটেড এভরিথিং, দে মাইট কল ইউ ফর ইন্টারভিউ। আর যদি মনে করেন যে অনেক সময় দেখা যায় যে দে হ্যাভ সাম কাইন্ড অফ ক্লু ফ্রম সামওয়্যার, অথবা কোনো ইনফরমাররা তাদেরকে ইনফরমেশন দেয়, কোনো সময় তারা মনে করে যে রিসেন্ট ইদানিং কালে আমরা দেখেছি যে যদি তারা মনে করে যে একটু সাম কাইন্ড অফ ডিফারেন্স দেয়ার, টু ডিফারেন্ট ন্যাশনালিটি হতে পারে, টু ডিফারেন্ট রেস হতে পারে, রিলিজিয়ন হতে পারে, অনেক বয়সের অনেক ডিফারেন্স হতে পারে, ডিফারেন্ট ইস্যুগুলো তারা দেখে যে এটা সামঞ্জস্য মনে হচ্ছে না, সো দে মে কল ইউ ফর ইন্টারভিউ। বাট অনেক সময় দেখা যায় যে নাথিং, জাস্ট
এটা জাস্ট ফলো করার জন্য প্রসেস, দে উইল কল ইউ ফর ইন্টারভিউ। সো এটার কোনো বাধা ধরা নিয়ম নাই যে তারা এই লোকগুলোকে কল করবে, এই লোকগুলোকে কল করবে না। ইটস কমপ্লিটলি আপ টু USCIS who they're going to call for interview. আপনার কাছে একটু জানতে চাইবো যে যতটুকু তথ্য আছে এই গ্রিন কার্ডের জন্য, সিটিজেনশিপের জন্য, ওয়ার্ক পারমিটের জন্য একেবারে সব কিছু মিলিয়ে প্রায় 11 মিলিয়নের উপরে কেস পেন্ডিং আছে বা কিছু ফাইল এখনো পর্যন্ত ওপেনই হয়নি। এই যে একটা বড় ধরনের ব্যাকলগ সৃষ্টি হয়েছে, এই ব্যাকলগের কারণে কি আপনার কাছে মনে হয় যে ইন্টারভিউ ওয়েবারটা বাড়ানো হতে পারে বা হবে? মনে হয় এটা অস্বাভাবিক কিছু না, কারণ আমরা দেখেছি টোটাল 12 মিলিয়ন আছে, এর মধ্যে 11.5 মিলিয়ন হচ্ছে গ্রিন কার্ড, তারপরে হচ্ছে যে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন, ওয়ার্ক পারমিট এগুলো। এবং বাড়ানোর এটা হয়তো হতে পারে কারণ USCIS এর স্টাফ শর্টেজ আছে, এবং দেখা যাচ্ছে যে লাইক অ্যাপ্রক্সিমেটলি 250,000 মেইল তারা এখনো ওপেন করতে পারে নাই, এত বিহাইন্ডে আছে তারা। এবং রিসিট নোটিশ পেতেও অনেক সময় লাগছে সবার, আমাদের ক্লায়েন্টদেরও লাগছে, এবং অনেক সময় ক্লায়েন্টরা এটাতে খুব বেশি কি বলবো চিন্তিত হয়ে পড়েন যে আমাদের রিসিট আসছে না কেন। সো দিস কুড বি ওয়ান রিজন, বিকজ ওদের USCIS হ্যাজ হিউজ ব্যাকলগ রাইট নাও। অনেকেই মনে করে থাকেন বা ভয় পেয়ে থাকেন বা কখনো কখনো আমাদেরকেও জিজ্ঞাসা করেন, তো আপনার কাছ থেকে জিজ্ঞাসা করে প্রত্যেকের জন্য বিষয়টা একটু পরিষ্কার করে দিতে চাই যে অনেকে মনে করে যে ইন্টারভিউ ছাড়া যদি গ্রিন কার্ড পাওয়া যায় বা যে কোনো বিষয়ে অনুমোদন পাওয়া যায়, তখন এই আবেদনকারী যারা আছেন বা যারা পাচ্ছেন তাদের নাগরিকত্বর প্রক্রিয়া যখন হবে তখন হয়তো কোনো ধরনের প্রভাব ফেলতে পারে, দেরি হতে পারে বা অনেক প্রশ্নের সম্মুখীন হতে পারে। বিষয়টি কি আসলেই তাই নাকি এটা গুজব? ইটস নট রিয়েলি, এটা না। এটা যে কাউকে তারা এখন রাইট নাও তারা ইফ দে আর স্যাটিসফাইড তারা কল ইন্টারভিউ ছাড়াই আপনাকে ওয়েভ করেই করতে পারে। USCIS এর অফিসারদের এই ক্ষমতা রয়েছে। এবং আর এটা যে সিটিজেনশিপে আপনার ইন্টারভিউ না হলে এটার একটা খারাপ প্রভাব পড়বে, এটা ঠিক না। দিস ইজ নট ট্রু। সো বাট আপনি এখন ধরেন আপনার আপনি ইন্টারভিউ ছাড়া এটা হয়ে গেল আপনার গ্রিন কার্ড, এবং সিটিজেনের হওয়ার আগে এর মধ্যে যদি আপনার কোনো ধরনের আপনি ভায়োলেশন করেন, কোন রকমের ট্যাক্সে কোনো প্রবলেম করেন অথবা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িয়ে যান, দেন ইট মে ক্রিয়েট আ প্রবলেম। নট জাস্ট বিকজ আপনাকে ইন্টারভিউ ছাড়া দেওয়া হয়েছে সেজন্য হবে, এরকম কোনো কিছু না। তার মানে প্রতিটারই যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া মতোই চলবে, নিয়মের মধ্যেই চলবে, এইটার জন্য কোনো কিছু বাধাগ্রস্ত হবে না। আপনার কাছে একটু জানতে চাইবো যে যদি কারো আবেদন ইন্টারভিউ ছাড়া অনুমোদিত, মনে করেন যাদেরকে ইন্টারভিউ ছাড়াই অনুমোদন হয়ে গেল বা গ্রিন কার্ড পেয়ে গেল বা যে আবেদন করছিল সেটা অনুমোদন হলো, তারা ভাগ্যবান আমি ধরে নিলাম। যাদেরটা এই ধরনের অনুমোদন হয় না তারা কিভাবে প্রস্তুতি নিলে পরবর্তীতে ইন্টারভিউতে গিয়ে বা যাওয়ার পরে কিভাবে প্রস্তুতি নিলে তাদের যে বিষয়টি নিয়ে যাচ্ছে সেই বিষয়টি সফলভাবে সম্পন্ন হওয়ার বা সফল হওয়ার সম্ভাবনাটা থাকে, যদি একটু পরামর্শ দিতেন তাদের জন্য। যাদের ইন্টারভিউ হয়নি না যাদের ইন্টারভিউ চলে যাবেন, আমি বললাম যে যাদের ইন্টারভিউ ছাড়া পেয়ে গেল, সেটা গ্রিন কার্ডই হোক বা অন্য, তারা তো ভাগ্যবান আমরা ধরে নিলাম। কিন্তু যারা পেল না, যারা আবেদন করেছে ইন্টারভিউ ছাড়া তারা পায়নি, তাদেরকে ইন্টারভিউ দিতে হবে। সেই ইন্টারভিউতে যে কিভাবে সাকসেস হতে পারে, তারা সফল হতে পারে, কিভাবে ইন্টারভিউ তারা দিলে তাদের বিষয়টি নিষ্পত্তি হতে পারে, সফলভাবে তারা পেতে পারে, এই বিষয়ে আপনার যদি একটু পরামর্শ দিতেন তাহলে যারা এখন অপেক্ষা করছেন তাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন রানা ভাই। প্রশ্নটা আমাদের অনেক দর্শকের উপকৃত হবেন। এটা হচ্ছে যে কোনো অ্যাপ্লিকেশন আপনি যদি করে থাকেন সেই অ্যাপ্লিকেশনটা সম্বন্ধে ডিটেলস আপনাকে জানতে হবে। আপনি কোন ইনফরমেশন অ্যাপ্লিকেশনে দিচ্ছেন, আপনার সেটা থরলি সেই ইনফরমেশন এর পিছনে ব্যাকগ্রাউন্ড এগুলো আপনার জানতে হবে।
ফর এক্সাম্পল আমি জাস্ট উদাহরণ হিসেবে দিচ্ছি, আপনাকে কোনো একজন কেউ স্পন্সর দিয়েছে আপনার অ্যাপ্লিকেশনে, সেই স্পন্সরটা কে, ওনার ফ্যামিলি মেম্বার কারা কারা, ওনার ট্যাক্স রিটার্নে কত ফাইল করা হয়েছে, উনি কি ধরনের কাজ করে, কোথায় কাজ করে, এটা আপনাকে ডিটেলস তারা জিজ্ঞেস করতে পারে। সো এটা হচ্ছে একটা স্যাম্পল, আমি উদাহরণ দিলাম আপনাকে। সেভাবে আপনার ওখানে অ্যাপ্লিকেশনের পিছনে ইয়েস নো প্রশ্নগুলো থাকতে পারে, সেগুলো আপনাকে জানতে হবে এবং আন্ডারস্ট্যান্ড করতে হবে। তারা আপনাকে জিজ্ঞেস করতে পারে ইন ডিটেলস যে এটা এই শব্দটার অর্থ কি, অথবা এটা দিয়ে কি বোঝানো হচ্ছে। ফর এক্সাম্পল সিটিজেনশিপ পরীক্ষায় আপনাকে জিজ্ঞেস করতে পারে ওয়েপেন মানে কি, হোয়াট ইজ ওয়েপেন। হয়তো জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড নোবেলিটি। বুঝতে পারেন, এরকম ছোট ছোট যে কোনো একটা কিছু অফিসার আপনাকে জিজ্ঞেস করতে পারে। সো আপনি যেই অ্যাপ্লিকেশনটাই আপনি সাবমিট করেন না কেন, নো দ্য অ্যাপ্লিকেশন থরলি, নো ইয়োর ইনফরমেশন, এবং যা সাপোর্টিং এভিডেন্স দিচ্ছেন সেটাও আপনাকে খুব থরলি জানতে হবে। এবং আপনার যদি কোনো ধরনের অন্যায় থেকে থাকে পাস্টে, ফর এক্সাম্পল আপনি কোনো ভায়োলেশন করেছেন, কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে আপনি জড়িয়ে গেছেন, এরকম যদি হয়ে থাকে সেটার, এবং ভুলবশত যদি কোনো ধরনের ডোমেস্টিক ভায়োলেন্সে আপনাকে অ্যারেস্ট করা হয়, সেগুলো যাই আপনি করে আছে কিনা আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার সেটা নিয়ে আপনাকে very একটা explanation দিতে হবে। They might ask you for an explanation. Actually explain what happened at that day. যখন আপনার এই দুর্ঘটনা হয়েছিল, what happened, আপনাকে সেটা এক্সপ্লেইন করার ক্যাপাসিটি থাকতে হবে। আর না হলে ওটা আপনি আগে থেকেই আপনাকে রিহার্সাল দিয়ে যেতে হবে যে দিস ইজ হোয়াট আই এম গোইং টু সে এন্ড দিস ইজ হোয়াট হ্যাপেন্ড, এবং এটার এক্সপ্লেনেশন এইটা। সো আপনাকে এটা থরলি আপনাকে প্রিপারেশন নিয়ে যেতে হবে। এবং যাই জমা দেন না কেন, যদি আপনি কোনো অ্যাফিডেভিট সাবমিট করেন আপনার ক্লেমের অ্যাপ্লিকেশনের সাপোর্টে, তখন সেই অ্যাফিডেভিট কারা দিয়েছে ওনাদের ডিটেলসও আপনার ভালোভাবে জানতে হবে, এবং ওনাদের সাথে আপনার রিলেশনশিপ কি। অনেক সময় আমরা বাঙালিরা হয়তো একজন একজনকে হেল্প করার জন্য অনেকেই অ্যাফিডেভিট আমরা দিয়ে থাকে লোকজন, কিন্তু ইন্টারভিউর সময় যদি জিজ্ঞেস করা হয় তখন অনেক সময় ভুলে যান, ওনার নিক নেমটা হয়তো মনে আছে, আসল নামটা ভুলে গেছেন। এইগুলো হয়, আমরা দেখেছি আমাদের ক্লায়েন্টদের সাথে। এবং আপনি যখন সাবমিট করেছেন, ধরেন আপনি সাবমিট করেছেন 2-4 বছর আগে, আপনার ইন্টারভিউ হচ্ছে 2-3 বছর পরে, সো আপনি ভুলে গেছেন হয়তো কি সাবমিট করেছেন। সো এই জন্য আপনার এগুলো মনে করা এবং সবসময় একটা রিহার্সালের মধ্যে থাকা, যাতে ইউ ডোন্ট ফরগেট দ্য ইনফরমেশন। তো আপনি ইন্টারভিউর যে ভবিষ্যতে যারা দেবেন তাদেরকে একটু পরামর্শ দিলেন কিভাবে দিলে সুবিধা হবে। তা আমরা দেখেছি যে কোনো ধরনের ইন্টারভিউ মানেই একটা ভয়ের ব্যাপার, একটা ভীতির ব্যাপার। চেয়ারের সামনে আমি, চেয়ারের পেছনে আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন। এক্ষেত্রে স্বভাবতই, আর বিশেষ করে ইমিগ্রেশনের ক্ষেত্রে, বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে যে সমস্ত ইন্টারভিউগুলো হয়, আমরা আগেই শুনি ইমিগ্রেশন অফিসার এই বলবে, সেটা বলবে, এটা বলবে, ওটা বলবে, ইত্যাদি ইত্যাদি। আগেই আমরা 50% ভয়ে থাকি। এই ভয় কাটানোর জন্য অনেকেই আমরা একটু নিজেকে খুব স্মার্ট প্রমাণ করতে, যে ইমিগ্রেশন অফিসার যে প্রশ্নটি করেন, যতটুকু করেন ততটুকু উত্তর না দিয়ে একটু বেশি বলে থাকি। তাতে ইমিগ্রেশন অফিসারের ইমপ্রেশনটা কি হয়? এই প্রশ্নটি আপনার কাছে থাকবে। তো অনেকক্ষণ ধরে দুজন দর্শক অপেক্ষা করছেন, তাদের ফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালাম। আমার সালাম। জি জি, আমার কোয়েশ্চেন হলো আপনাদের টপিকের উপরেই আমার দুইটা কোয়েশ্চেন। জি জি, আমি আমার মায়ের জন্য অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে চাচ্ছি। তো পিটিশনার হলো আমার বোন। তো ও তাকে অন্য জায়গায়, আমি থাকি অন্য জায়গায়, বাট আমার মা আমার সাথে থাকে। তো আমার কথা হলো কি, অ্যাড্রেস কোনটা ইউজ করব, আমার বোনেরটা পিটিশনারটা না আমার অ্যাড্রেস ইউজ করব? আর সেকেন্ড কোয়েশ্চেন হলো কি, আমরা কি করতে পারি যেন ইন্টারভিউ দেওয়া লাগে না, মানে উৎসাহ দিতে পারি, বা কি করতে পারি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করার জন্য? এন্ড I-130 অলরেডি অ্যাপ্রুভ আছে। তো জি, এইটাই ছিল। আপনি একটু লাইনে থাকবেন যদি কোনো প্রশ্ন থাকে আমাদের অ্যাটর্নি শাদ সামি।
হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। আপনার মা থাকতে পারেন, ডাজেন্ট, এটা আপনার সাথে যদি উনি থাকেন সবসময় সেই অ্যাড্রেসটা ইউজ করেন, কারণ উনি ওখানে থাকবেন, মেল টেল ওখানে আসলে আপনার জন্য ইজিয়ার। এবং নিউ ইয়র্ক ইজ আ বেটার ফোরাম আমরা বলি, যদিও নিউ ইয়র্কে একটু লম্বা ওয়েটিং টাইম, বাট স্টিল বেটার রেজাল্ট নিউ ইয়র্কে। সো আপনি পিটিশনার আপনার কাছে থাকতে পারে, দ্যাটস নট আ প্রবলেম। পিটিশনার বেনিফিশিয়ারির সাথে একই বাসায় থাকতে হবে এরকম কোনো নিয়ম নাই। সো দ্যাট কোয়েশ্চেন ইজ ফাইন, শি ক্যান স্টে উইথ ইউ। আরেকটা হচ্ছে আপনি কিভাবে প্রিপারেশন নেবেন, আমরা অলরেডি এটা নিয়ে আলাপ করেছি ভাইয়া। যদি এতক্ষণ অনুষ্ঠান দেখে থাকেন তাহলে আপনি এটা অ্যান্সারটা পেয়ে গেছেন নিশ্চয়ই, যে কিভাবে ইন্টারভিউ ছাড়াই আপনি কিভাবে এই আপনি যে আবেদনটা করবেন সেটিতে সফলতা পাবেন। অনেক ধন্যবাদ। আর রানা ভাই আরেকটা জিনিস বলে দিই আমি এখন সবার জন্য, রাইট নাও, please do anything you want to do with USCIS, do it through an attorney. একটা attorney, experience attorney দিয়ে কাজ করবেন, তাহলে প্রবলেমটা আপনার কম ফেস করতে হয়। তার মানে যে যাওয়ার সময় একজন অ্যাটর্নিকে সাথে নিয়ে যাওয়াটা হয়তো একদম বিগিনিং থেকে এন্ড পর্যন্তই যদি অ্যাটর্নি রাখেন, ইটস বেটার ফর ইউ। কারণ এভরিথিং যত তাড়াতাড়ি আপনি সুন্দর করে করবেন তত তাড়াতাড়ি আপনি আপনার বেনিফিটটা পাবেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজী রহমান বলছি। জি, আমার প্রশ্ন হলো, আমার বড় মেয়ে তার ছোট বোনের জন্য অ্যাপ্লাই করছিল 2009-এ। তো ওর জুন মাসে ওর প্রায়োরিটি ডেট আসছে, আজকে আমরা মেসেজ পাচ্ছি। তো আমার প্রশ্ন হলো যে DS-260 ফর্ম, DS-260 জি DS-260, জি, এটা যে বেনিফিশিয়ারি ছোট বোন বাংলাদেশে, তার হাজবেন্ডের জন্য কি আলাদা করতে হবে না একটাতেই চলবে? আরেকটা প্রশ্ন আছে যে মানি সাপোর্ট, যেটা এখানে যে পিটিশনার বোন, তার ইনকাম হলো ৭৫,০০০, তার ফ্যামিলি মেম্বার হলো ওরা হাজবেন্ড ওয়াইফ সহ ৫ জন, আর যে আসবে তারা হাজবেন্ড ওয়াইফ সহ ৪ জন। এটা সাফিসিয়েন্ট কিনা? আর আরেকটা হলো, আমার আর এক মেয়ে থাকে ছোট বোন, সেও চাচ্ছে যে সেও তা সাপোর্ট করবে, ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করবে, তারও ভালো ইনকাম আছে, মানে কো-স্পন্সর হতে চায়। কোনটা ভালো হবে? কো-স্পন্সর হতে চায়, সে কোনটা ভালো হবে? অনেক ধন্যবাদ অ্যাটর্নি ইরশাদ সামি। ধন্যবাদ ভাইয়া। আপনার প্রপার্টি গাইডলাইনে যে এখানে USCIS.gov, ওখানে গিয়ে প্রপার্টি গাইডলাইন আপনি পাবেন। ওখানে আপনি দেখতে পারেন পুরো লিস্ট অফ কতজন, কত হাউস হোল্ড মেম্বার হলে কত টাকা, এটা পুরো লিস্ট পাবেন ওখানে, ওটা আপনি দেখে নিন। আর হচ্ছে যে আপনার বড় মেয়ে আপনার ছোট মেয়ের জন্য অ্যাপ্লাই করেছে, আপনার প্রশ্নটা অনেকগুলা, হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য কোয়েশ্চেন? না, কোশ্চেন ছিল যে DS-260 ফর্ম যেটা, সেটা বেনিফিশিয়ারি করেছে তার বোনের জন্য, তার হাজব্যান্ড আছে, হাজব্যান্ডের জন্য করতে হবে কিনা, নাকি একসাথে করলেই হবে, এই ছিল একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন ছিল যে তার যে বোন পিটিশনার, তার ইনকাম এখানে ৭৫,০০০, তো আর একটা বোন আছে তারও ইনকাম আছে, কো স্পন্সর হলে কোনো সমস্যা আছে কিনা বা করতে পারে কিনা? কো-স্পন্সর করতে পারে, দ্যাটস নট আ প্রবলেম। কো-স্পন্সর এনিবডি করতে পারে। আর প্রপার্টি গাইডলাইনে যেটা আমি বলছি, প্রপার্টি গাইডলাইন আপনি এই বছরটা দেখে নিলে আপনি বুঝতে পারবেন যে কত ইয়ে হবে আর কি ইনকামটা। আমার মেমোরিতে এখন রাইট নাও নাই। আর ওনার আরেকটা বিষয় ছিল যে ওনার বোন, অর্থাৎ ওনার বোধহয় মেয়ে হবে, তারা ৫ জন আছে, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা দিয়ে। আর যাদের জন্য স্পন্সর করেছে, যারা আসবে আবেদন করেছে, তারা হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা হলে আরও ৪ জন। মানে সম্ভবত বোঝাতে চাচ্ছেন যে একসাথে থাকলে, এতগুলো মানুষ থাকলে আর কোনো সমস্যা হবে কিনা। মানুষ থাকলে তো সমস্যা হওয়ার কথা না, ওনার মনে হয় স্পন্সরশিপের ব্যাপারটাই সে কারণেই বোধহয় কো-স্পন্সরের কথা বলছে। হ্যাঁ, ওইটাই কো-স্পন্সর দিতে পারে, দ্যাটস নট আ প্রবলেম এট অল।
ওকে, ওনার মেয়ের 9 জন, মনে হয় 5 জন আর 4 জন, তাই তো? হ্যাঁ। 9 জন ফ্যামিলি মেম্বার। Family. সো প্রভার্টি গাইডলাইনে আপনি দেখেন যে 9 জনের জন্য আপনার মনে হয়, 1 second, I have to look into it. আচ্ছা এটা পুরো ফুল লিস্ট অফ থিং আছে, আপনি এই ওয়েবসাইটে গেলে আপনি দেখবেন USCIS এর প্রভার্টি গাইডলাইন, ওখান থেকে আপনি আমি দেখে আপনাকে জানাচ্ছি। ওকে, আচ্ছা, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি অপেক্ষা করুন, যদি এর মধ্যে অ্যাটর্নি ইরশাদ সামি আপনার তথ্যটি পেয়ে যায় তাহলে নিশ্চয়ই আপনাকে আবার জানাবো। সুপ্রিয় দর্শককে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমি জামাইকা, আসসালামু আলাইকুম। জি আমি জামাইকা থেকে বলছিলাম। জি, আমি আমার 2 ছেলের জন্য 19 সালে অ্যাপ্লাই করেছি। জি 6 বছর হয়ে গিয়েছে, আর কত বছর সময় লাগতে পারে? আপনার 2 ছেলের অ্যাপ্লাই করেছেন, কবে অ্যাপ্লাই করেছেন? আপনার 19 আগস্টে। কোন সালে? 19 সালে। 19 সালে আপনার 2 ছেলের জন্য আবেদন করেছেন। আপনার স্ট্যাটাসটা কি, সিটিজেন অর আমি গ্রিন কার্ড? সিটিজেন জি। আপনি সিটিজেন। আপনার ছেলে মেয়েরা কি বিবাহিত না অবিবাহিত, বা তাদের? সবাই ম্যারিড, 2 ছেলেই ম্যারিড। 2 জনই ম্যারিড। 19 সালে আবেদন করেছেন। এর মধ্যে কি কোনো কাগজপত্র পেয়েছেন, কোনো কিছু, না কিছুই পাননি? অ্যাপ্রুভ করেছে ওরা, এটাই। শুধু অ্যাপ্রুভাল লেটারটা পেয়েছেন, আর কিছু পাননি? আসলে আর কতদিন, আপনার প্রশ্ন হচ্ছে কতদিন সময় লাগবে, এটি খুবই স্পর্শকাতর F3 একটি প্রশ্ন। ক্যাটাগরিতে এখন 2012 চলছে, আপনি করেছেন 2019-এ, সুতরাং এমনিতেই একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, অনেক দেখা যাচ্ছে যে আপনি, যেহেতু আপনি সিটিজেনের, আপনার F3 ক্যাটাগরি, তাই তো? হ্যাঁ, 15ই ফেব্রুয়ারি 2012 চলছে, আর আপনি 19-এ করেছেন। এখনকার সময় অনুসারে ধরলেও 7 বছর, সুতরাং একটু তো অপেক্ষা করতেই হবে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি ডালাস টেক্সাস থেকে বলতেছি। জি। আর একটা ছিল প্রশ্ন হলো যে আমার আব্বু 10 বছর ধরে গ্রিন কার্ড নিয়ে আমেরিকাতে আছে, মানে যাওয়া আসার মধ্যে আছে আর কি, বাংলাদেশ আর এখানে। তো গত 3 বছর 3.5 বছর যাবত উনি কন্টিনিউয়াসলি এখানে থাকতেছেন ইউএসএ তে। এখন যখন গ্রিন কার্ড এক্সপায়ার হয়ে গেছে, আমি অ্যাপ্লাই করছি ফার্দার যে নিউ গ্রিন কার্ডের জন্য। তো ওরা কোনো গ্রিন কার্ড দেয় নাই, বাট 3 বছরের একটা কাগজ দিয়েছে যে এটাই এখন তোমার গ্রিন কার্ড না আসা পর্যন্ত। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে ওই কাগজটা দিয়ে যদিও উনি বাংলাদেশে কয়েক মাসের জন্য যান, 2 মাসের জন্য, কারণ ওনার ওয়াইফ ওইখানে বাংলাদেশে আছে, ওনার বাচ্চারা বাংলাদেশে আছে। এখন 2 মাসের মতো গিয়ে যদি আবার উনি চলে আসতে চান, যে কোনো সমস্যা হবে কিনা? যে কাগজটা আছে সেটা 3 বছর বললেন, মানে সময়সীমা কতদিন পর্যন্ত আছে? সময়সীমা আছে এখন 26, 27, 28। আচ্ছা, 28 সাল পর্যন্ত আছে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি ইরশাদ সামি। আমি আগে ভাইয়াটার প্রশ্ন দিয়ে উত্তরটা দিয়ে নিই। 75,000 উনি বলেছিলেন, 75,000 ইনকাম আছে। সো ওনার ইনকামে 9 জন ফ্যামিলি মেম্বার যদি 5 জন আর 4 জন হয়ে থাকে, তাহলে ইটস গোইং টু কভার হিজ ইনকাম, ইজ গোইং টু বি ওকে। সো জয়েন্ট স্পন্সরের প্রয়োজন নাই, এটা ওনার ইনকাম এনাফ হয়ে যাবে। অনেক ধন্যবাদ। কাজী রহমান সাহেব যে প্রশ্নটি করেছিলেন, সেটি আপনার যে প্রথম যে মেয়ে 75,000 ইনকাম আছে, তার মাধ্যমেই যে যারা যে 9 জনের কথা বললেন, সেক্ষেত্রে আর কো স্পন্সরের প্রয়োজন নেই। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। এখন যে প্রশ্নটি করেছেন সেটির উত্তর যদি দেন। প্রশ্নটি ছিল হচ্ছে যে ওনার বাবা গ্রিন কার্ড হোল্ডার, 10 বছরের গ্রিন কার্ডের মেয়াদ ছিল। তো 10 বছরের মধ্যেই উনি দেশে যাওয়া আসা করতেন, প্রতিবারই যেতেন আসতেন, এরকম করে বছরেই হয়তো যেতেন, প্রতি বছরেই যেতেন। এখন 3 বছর ধরে উনি এখানেই আছেন, কিন্তু ইতোমধ্যে তার গ্রিন কার্ডের মেয়াদটি শেষ হয়ে গেছে। রিনিউয়ালের জন্য দিয়েছেন, রিনিউয়ালের পরে একটা কাগজ দিয়েছে, সেই কাগজের মেয়াদ
3 বছরের, অর্থাৎ 28 সালের ফেব্রুয়ারি মাসে শেষ হবে। এই মুহূর্তে যদি উনি দেশে যেতে চান এবং আবার দেশ থেকে 1-2 মাস থেকে যদি আসতে চান, কোনো সমস্যা হবে কিনা? উনি যেতে পারেন, সমস্যা হবে কিনা একটা ছোট প্রশ্ন, আমি এক্সপ্লেইন করতে চাচ্ছি। এটা হওয়ার সম্ভাবনা আছে, কারণ যখন আমরা যে ফ্লাইটগুলো ইতিহাদ অথবা এমিরেটস, দুবাইতে অথবা অন্য জায়গায় অন্য দেশে আপনার ইউএস ইমিগ্রেশনটা হয়, তখন অনেক সময় দেখা যায় যে অফিসারগুলো আপনাকে হার্ড টাইম দিতে পারে। কারণ এরকম কিছু আমাদের ক্লায়েন্টের সাথে হয়েছে, যিনি এক্সটেনশন নিয়ে গেছেন দেশে এবং তাকে স্টপ করা হয়েছে দুবাইতে যে উনি আসতে পারবেন না। না, দুবাইতে কিন্তু কোনো ওখানে ইমিগ্রেশন চেক হয় না। ইতিহাদ ইতিহাদটা হয় হচ্ছে ওই যে অন্য জায়গায়। হ্যাঁ, wherever it is. তো আমার ক্লায়েন্ট সেখান থেকে আমাকে ফোন করেছেন যে আমাকে আসতে দেওয়া হচ্ছে না। যদিও আমি ওনাকে বলেছিলাম যে আপনার যদি বেশি প্রয়োজন না হয় দেশে না গিয়ে পারেন, যে না যাওয়াটা বেটার, বা ওনার যেতে হয়েছিল আর কি সাম রিজন। সো উনি এয়ারপোর্ট থেকে যখন আমাকে কল করে, তখন আমি বলেছি যে অফিসারের সাথে আমি কথা বলতে চাই, টেল দেম দেন আই এম ইওর অ্যাটর্নি এন্ড আই এম গোইং টু টক টু দেম। তো আমি অফিসারদের সাথে কথা বলেছি। অফিসার আমার সাথে তর্ক করেছে, নো দিস ইজ নট গ্রিন কার্ড, শি ডাজন্ট হ্যাভ এনি কার্ড। এক্সপ্লেইন করার আমি চেষ্টা করলাম এবং দে ডোন্ট ওয়ান্ট টু লিসেন। তখন আমি বলেছি যে লিসেন, যদি তাকে তুমি এখন ফ্লাই করতে না দাও, তাহলে তোমার এয়ারলাইন্সকে আমি সু করব, এবং আমার ক্লায়েন্টের যা ড্যামেজ হচ্ছে এবং ওর যা প্রবলেম হচ্ছে ওখানে, সবকিছুর জন্য তোমরা দায়ী থাকবে। এন্ড আমার ক্লায়েন্ট তার আধা ঘন্টা পরে আমাকে ফোন করে বলেছে আপা আমাকে ফ্লাই করতে দিচ্ছে। সো she had to face some hassle there. তো এটা অনেকেই অফিসার যারা আপনাদেরকে ওখানে ডিল করছেন, অনেকেই হয়তো জানেন না আর কি, তখন এটা তারা করে। তো আপনি অর্থাৎ আপনি যেটা বললেন যে সাধারণত সম্ভবত যেটা ইতিহাদের কথা বললেন, দোহাতে বোধহয় ওখানে আমেরিকান এমবাসি, আমি এখন ঠিক মনে করতে পারছি না, ওখানে ইমিগ্রেশনটা হয় ওখানেই, এবং তাদেরকে এখানে এসে করতে হয় না, সেটুকু আমরা জানি। তো সুপ্রিয় দর্শক, ডালাস থেকে যিনি ফোন করেছিলেন, এখন বিষয়টি আপনার নিজস্ব, আপনি কোন এয়ারলাইন্সে আসবেন, কোথায় করবেন সেটার উপরে, এবং কোন ধরনের ইমিগ্রেশন অফিসাররা ওখানে থাকে সেটার উপরে নির্ভর করে। যদিও আমরা জানি যে এই যে কাগজটি আপনার কাছে আছে, এটা গ্রিন কার্ডই, এটাও গ্রিন কার্ডই, কোনো ক্ষেত্রে এটার মানে অসঙ্গতি নেই, যেহেতু তার ডেট আছে। সুতরাং স্বাভাবিকভাবেই এটার কোনো সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু তারপরেও একটি প্রশ্নবোধক বা জিজ্ঞাসা থেকে যায়। সিদ্ধান্ত এখন আপনাদের। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি অজনপাড় থেকে মাসুম বলছিলাম। জি। তো আমি হচ্ছে F1 স্ট্যাটাসে আছি, আমার ওয়াইফ হচ্ছে গ্রিন কার্ডধারী। জি। তো এই মুহূর্তে আমি হচ্ছে ওয়ার্ক পারমিট সুয়েসকেলটা পেয়েছি। এখন যদি আমি এই সুয়েসকেলটা দিয়ে কাজ করি, তাহলে আমার F1 স্ট্যাটাসে আর কি কোনো প্রবলেম হবে? এটা কি করতে পারবো কিনা? আপনি F1 অর্থাৎ স্টুডেন্ট ভিসায় আছেন, জি জি, সেক্ষেত্রে এটা করতে পারবেন কিনা? অ্যাটর্নি ইরশাদ সামি। আপনি ওয়ার্ক পারমিট পেয়েছেন, সোশ্যাল সিকিউরিটি পেয়েছেন, তো এটা আপনার এটা কি কলেজে খালি কাজ করার জন্য পারমিশন দেওয়া হয়েছে আপনাকে? এটা আপনাকে দেখতে হবে। আমার ইউএস থেকে যেটা আমি বিবাহের মাধ্যমে যেটা পেয়েছি। ও, বিবাহের মাধ্যমে যেটা পেয়েছেন, তাহলে আপনি কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। F1 স্ট্যাটাসও আপনি কাজ করতে পারেন, বিকজ ইউ আর গোয়িং ইনটু, আপনি আপনার ওয়াইফ সিটিজেন বলেছেন? হ্যাঁ, ওয়াইফ সিটিজেন না, গ্রিন কার্ড হোল্ডার, ওয়াইফ গ্রিন কার্ড হোল্ডার। But you got the work permit already through your marriage, তাই না? So you can work. অনেক ধন্যবাদ মাসুম, আপনার প্রশ্নের জন্য। আপনি কাজ করতে পারেন, যেটি আপনাকে অ্যাটর্নি ইরশাদ সামি পরামর্শ দিলেন, আইনগতভাবে কোনো সমস্যা নেই। সুপ্রিয় দর্শক, আছেন টেলিফোনে, he got the work permit and the legally, and he got the social security number. তো সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম দিনা, আমি ব্রুকলিন থেকে বলছিলাম। জি। আমার আম্মা আমার ছোট ভাইয়ের জন্য 2016 সালে আনম্যারিড দিয়ে অ্যাপ্লাই করছে। জি।
এখন ওর সবকিছু অ্যাপ্রুভাল হয়ে গেছে, জাস্ট আমরা ইন্টারভিউর জন্য ওয়েট করছি। এবং আমার ভাইয়ের বয়স অলমোস্ট 35 হয়ে গেছে, এখন ওকে বিয়ে করাতে পারতেছি না। এই ভিসার এখন আর জন্য কতদিন লাগবে জিনিসটা একটু জানার জন্য আর কি। আপনার আর কত সময় লাগবে? আপনার আম্মার স্ট্যাটাসটা কি? আমার আম্মার গ্রিন কার্ড। গ্রিন কার্ড দিয়ে হ্যাঁ, করেছে আন্ডার 21 হিসেবে অ্যাপ্লাই করেছে। 2016 সালে অ্যাপ্লাই জি। করা। জি আনম্যারিড আনম্যারিড। মানে আনম্যারিড এখনো আছে? জি আনম্যারিড এখনো আছে জি। কিন্তু তো under 35 হয়ে গেছে। আমরা এখন মানে ইন্টারভিউর জন্য ওয়েট করছি। ওর প্রতি 2 মাস পর পর একটা লেটার আসে, ওর সবকিছু ওকে আছে, জাস্ট ইন্টারভিউর জন্য ওয়েট করো। আপু এখন ভিসা পজ আছে, বাট তারপরেও এখন মে 2017 চলছে। তো তার তো ভিসা পজের কারণে যখনই এটা খুলবে আপনারা ইন্টারভিউ ডেট পাবেন, এন্ড তখনই আপনাদেরকে ওয়েট করতে হবে, কোনো চয়েস নাই, ইউ হ্যাভ টু ওয়েট। ভিসা পজটা খোলার সাথে সাথে আপনাদেরকে হয়তো ডাকবে। দিনা, নিশ্চয়ই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনারা তো অর্থাৎ ফ্যামিলি স্পন্সর্স প্রিফারেন্স ক্লাস যেটা আছে তার ফাইনাল অ্যাকশন 2017-তে আছে, অর্থাৎ F2B মে 2017। আপনারা যেহেতু 16-তে এখন শুধুমাত্র ইন্টারভিউ করবেন, যেহেতু ইন্টারভিউটা তো বাধা নেই, যদি ইন্টারভিউ যদি দেয় তাহলে ইন্টারভিউ ডেটটা পেয়ে যাবেন শিগগিরই, ইন্টারভিউ হবে। কিন্তু যদি পজ থেকেই থাকে তার মধ্যে, তাহলে হয়তো শুধু ভিসাটা পাবেন না। কবে পজ আছে? হ্যাঁ, এখন যেহেতু পজ আছে ভিসাটা হয়তো পাবেন না, কিন্তু ইন্টারভিউটা হবে। ইন্টারভিউতে বন্ধ নেই, এটা পজ নেই, অন্যান্য সব সবকিছুই হচ্ছে। সুতরাং একটু অপেক্ষা করতে হবে। 35 বছর যখন হয়ে গেছে আর কয়েকটা বছর অপেক্ষা করতে হবে। যদি বিয়ে করে ফেলে তাহলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। হ্যাঁ, আসতে পারবেন না, কারণ মা তো গ্রিন কার্ড হোল্ডার। সেটাই। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আপনার 2024-এর নভেম্বরে আমি আপনার অ্যাসাইলাম গ্র্যান্ট হচ্ছে আমার। জি। এরপরে আপনার 1 মাস পরে আমি ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করছি, মনে হয় I-730। জি। আর আমার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি আপনার 1 মাস পরেই। জি। তো এখন আমার আপনার কি গ্রিন কার্ডের ইন্টারভিউ হবে, আর আমার ফ্যামিলি আসতে কতদিন লাগবে? আর আমার ফ্যামিলির জন্য লাস্ট আপনার এমবেসি থেকে আপনার 3টা চিঠি পাইছে, যে ওরা বলছে যে এটা বাংলাদেশ এম্বাসিতে গেছে, ওরা আপনার সমুদ্রে ওরা ইচ্ছা দিবে। আপনি একটু লাইনে থাকবেন, আপনার প্রশ্নগুলো সব এলোমেলো যদি আমরা বুঝে না থাকি, সে কারণে। অ্যাটর্নি ইরশাদ ভাইয়া বলছেন কতদিন লাগবে ওনার ফ্যামিলি আসতে? আই ক্যান্ট টেল ইউ। না, ওনার প্রথম কথা হচ্ছে যে অ্যাসাইলাম গ্র্যান্ট হয়েছে 2024-এর নভেম্বরে। উনি গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন, সেটি একটি বিষয়। আর তার ফ্যামিলির বাচ্চা বা যারা আছে তাদেরকে আসতে কিরকম কি লাগবে, কিরকম সময় লাগবে সেটাই বলছি। সময় কিভাবে কতটুকু লাগবে সেটা বলতে পারছি না, যেহেতু রাইট নাও ভিসা পজ আছে। আর ওনার নিজের জন্য প্রশ্নটাকেই, ওনার সিটিজেনশিপ কবে মানে গ্রিন কার্ড কবে আসবে? 2024-এর নভেম্বরে অ্যাসাইলাম গ্র্যান্ট হয়েছে। হ্যাঁ, তারপর 1 মাস পরে অ্যাপ্লাই করেছে, which is December। সো এখন ইউজুয়ালি গ্রিন কার্ডের মিনিমাম সময় লাগছে অ্যাপ্রক্সিমেটলি লাইক 17-18 months to 2 years। আচ্ছা, অনেক ধন্যবাদ দর্শক। আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। তারেক আহমেদ তারিক, তিনি একটি ফেসবুকে প্রশ্ন রেখেছেন যে আমি বর্ডার ক্রস করে এসেছি 2022 সালে, আমার কেস এখনো অনলাইনে আসেনি, আমি কি করতে পারি, এটি জানতে চান। ওনার কেস যদি রানিং থাকে, অনলাইনে পাঠায় নাই, বিকজ অনলাইনে ব্যাকলগ আছে, অনেক কেস পেন্ডিং অবস্থায় আছে। সো কোর্টের সময় অ্যাভেলেবেল থাকতে হবে এই কেসগুলো, কোর্টের তারা রেফার করলে কোর্টের সময় অ্যাভেলেবেল থাকতে হবে কেসগুলো নেওয়ার জন্য। সো হি ইজ ওয়েটিং, ইটস ফাইন অ্যাজ লং অ্যাজ ওনার যদি ওয়ার্ক পারমিট চালু থাকে এবং উনি অনলাইনে যেয়ে দেখতে পারে ওনার কেসের স্ট্যাটাসটা কি, তাহলে কোনো সমস্যা নাই, হি ক্যান ওয়েট।
অনেক ধন্যবাদ তারেক আহমেদ। আর অ্যাসাইলাম কেসে আমরা বলছি না যে নক করা unless and until you have like some really big time effect in your body physically or mentally. We are not bothering immigration case মানে asylum case গুলো আমরা bother করছি না আর কি right now. অনেক ধন্যবাদ তারেক আহমেদ। তারেক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি ওজনবাড়ি থেকে আব্দুল সামাদ। জি। আমি 2025-এর জানুয়ারিতে অ্যাসাইলাম গ্রান্টেড হই। জি। এরপরে আমি গ্রিন কার্ড আর হচ্ছে যে ট্রাভেল ডকুমেন্ট অ্যাপ্লাই করি, কিন্তু আমার এখন পর্যন্ত কোনো কিছু পাই নাই। আচ্ছা, এই ক্ষেত্রে আমার কি করণীয়? অনেক ধন্যবাদ জনাব সামাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি ইরশাদ সামি। উনি অ্যাপ্লাই করেছে কিন্তু কিছুই পায় নাই, সেটা বলবো। 2025 সালের জানুয়ারি মাসে ওনার অ্যাসাইলাম গ্র্যান্ট হয়েছে, তারপর পরই সবকিছুর আবেদন করেছেন, এখনো কোনো কিছু পান নাই। কি করণীয় ওনার? রিসিট তো পেয়ে যাওয়ার কথা, এতদিন লাগার কথা না রিসিট, যে ওনার কেস পেন্ডিং আছে ওইটা হয়তো পেয়েছেন। ওটা যদি না পেয়ে থাকেন অবশ্যই ইউএসসিআইএস এ যোগাযোগ করেন। ইটস বিন টু লং ফর রিসিট, কিন্তু রিসিট আর ফিঙ্গারপ্রিন্ট যদি দিয়ে থাকেন দেন ইউ হ্যাভ টু ওয়েট, কারণ ওই যে ব্যাকলগে পড়েছেন আপনি। অনেক জি, আর অনেক ধন্যবাদ জনাব সামাদ, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শককে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। আমি টেক্সাস থেকে বলতেছি। আমার একটা কোয়েশ্চেন আছে। জি। আমার আব্বু গ্রিন কার্ডধারী। জি। আমার আব্বু তার ছোট মেয়ের জন্য অ্যাপ্লাই করছে 2016 সালে। জি। F2A ক্যাটাগরিতে। জি। তো 2018 সালে এটা F2B ক্যাটাগরিতে চলে যায় এইজের কারণে। আচ্ছা। তো গত 2022 সালে ডকুমেন্টারি সবকিছু ঠিক আছে। এখন আমার কাছে জাস্ট 3 মাস পর পর একটা ইমেল আসতেছে যে এভরিথিং ইজ রেডি, ইন্টারভিউ যখন ওদের অ্যাভেলেবল থাকবে তখন ওরা ডাকবে। জি। তো এখন অলরেডি প্রায় 2016 সাল থেকে 2026 সাল পর্যন্ত 10 বছর হয়ে গেছে। জি। এখন মেয়েকে কোনো বিয়েও দিতে পারতেছে না, কারণ বিয়ে দিলে তো আবার আসতে পারবে না। তো এখন এই মুহূর্তে আসলে বাংলাদেশের জন্য তো ভিসাও বন্ধ। সব বাংলাদেশটা 75টা, বাংলাদেশ সহ 75টা দেশ ভিসা শুধু বন্ধ, কার্যক্রম চলছে, ইন্টারভিউ সমস্ত কার্যক্রম চলছে, শুধু ভিসাটা দিচ্ছে। এখন আমার প্রশ্ন, হ্যাঁ এখন প্রশ্ন হলো যে প্রায়োরিটি ডেট তো অলরেডি হয়ে গেছে, এখন 2017 সালের প্রায়োরিটি ডেট দেখাচ্ছে, কিন্তু 2016 সালে যে অলরেডি প্রায়োরিটি ডেট আছে, কিন্তু এখনো কোনো ইন্টারভিউ লেটার পাচ্ছে না কেন? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি ইরশাদ সামি। আপু, আমরা একটু আগে আর একটা ভাইয়ার প্রশ্নের উত্তর দিয়েছি, সিমিলার কোয়েশ্চেন। এখন আপু, ওদের যা ইন্টারভিউ স্লট আছে তার চেয়ে অনেক বেশি অ্যাপ্লিকেন্ট আছে। সো ইন্টারভিউ তারা ব্যবস্থা করছে, দিচ্ছেন, সবাইকে ট্রাই করছে দিতে, কিন্তু ব্যাকলগ আছে, সেজন্যই আপনাদের সবার দেরি হচ্ছে। এবং ওনার যদি ইন্টারভিউ হয়েও যায়, স্টিল ওনাকে ওয়েট করতে হবে, ওনাকে ভিসা ইস্যু করা হবে না, কারণ এই ভিসা পজের জন্য। এবং পজটা যখনই ওপেন হবে সাথে সাথেই কাউন্সিলর সবাইকে ভিসা ইস্যু করবেন। সো এখন আপনার দেরি হচ্ছে কেন? ব্যাকলগ। আর ভিসার ইন্টারভিউ আসতে পারে, এনি টাইম আসতে পারে। সো এগুলোতে আসলে এখন কাউকে নক করেও আপনার তেমন কোনো বেনিফিট পাবেন বলে আমার মনে হচ্ছে না আর কি রাইট নাও। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের হাতে সময় নেই, সময়ের দরিদ্রে বাধা। লোকমান হুসাইন তিনি বলছেন F4 ভিসা ইন্টারভিউ কি ঢাকা এম্বাসিতে নিচ্ছে কিনা? হ্যাঁ নিচ্ছে, ইন্টারভিউ নিচ্ছে, কিন্তু ওই যে 75 দেশের, বাংলাদেশও তার মধ্যে আছে। ভিসা পজ থাকার কারণে ভিসা পাচ্ছেন না, কিন্তু ইন্টারভিউ নিচ্ছে। আপনার ছোট্ট প্রশ্নের উত্তরটি দিয়ে দিলাম। আমাদের হাতে সময় নেই, সময়ের দরিদ্রে বাধা, সময় সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অ্যাটর্নি ইরশাদ সামি, আপনিও অনেক ব্যস্ত, সমস্ত ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং খুব পূর্ণ একটি বিষয় নিয়ে আপনি আলোচনা করেছেন এবং দর্শকদের প্রচুর প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনার এই প্রশ্নের মধ্যে দিয়ে বা আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত।
ধন্যবাদ রানা ভাই আমাকে ইনভাইট করার জন্য। আবারও নেক্সট টাইম দেখা হবে, এবং সবাই নেক্সট টাইম পর্যন্ত সবাই ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আমরা ইন্টারভিউ ছাড়াই গ্রিন কার্ড স্বপ্ন না বাস্তবতা সেটা আমরা বলেছি, কারা পেতে পারেন কারা পেতে পারেন না, কিভাবে করতে হবে ইত্যাদি, এবং প্রস্তুতি কিভাবে নিতে হবে বিস্তারিত আমরা আলোচনা করেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।